প্লাস পাশাপাশি আমরা নারী শিশু নির্যাতন আইন নিয়ে আলোচনা করব এবং এটা ধারাগুলোর সাথে পাশাপাশি কী ধরনের প্রশ্ন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। নারী শিশু নির্যাতন আইন 2000 সংশোধিত 2025। এখানে আমাদের দুই ধারায় হচ্ছে সংজ্ঞার কথা বলা আছে, বিভিন্ন ধরনের সংজ্ঞা এখানে আছে। প্রথম আছে অপরাধ, তারপর আছে অপহরণ, আপনার কতি হচ্ছে অপরাধ, ক্ষতি হচ্ছে অপহরণ, তারপরে গতি হচ্ছে আটক, উমতি হচ্ছে ধর্ষণ। ধর্ষণের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা দণ্ডবিধি আইনে 75 ধারায় বলা হয়েছে। আর এটা অবশ্যই আপনারা জানেন যে 5টা ক্ষেত্রে আমরা দণ্ডবিধি আইনে ধর্ষণের সংজ্ঞা দিয়ে আসছি, এজন্য আর নতুন করে আমি আজকে বলবো না। আর চ হচ্ছে নবজাতক শিশু, এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। 40 দিনের কম বয়স্ক শিশুকে নবজাতক শিশু বলা হয়, এটা হচ্ছে ছতি বলা আছে। আর ছতি বলা হচ্ছে নারী। নারী বলতে এখানে যে কোনো বয়সে নারীকে বোঝানো হয়েছে। আর নতুন একটা ধারা এখানে সংযুক্ত হয়েছে ডবল ছ, এটাকে বলা হচ্ছে বলাৎকার। এই বলাৎকারের সঙ্গে এখানে দেওয়া হয়েছে কোনো বালকের মুখে বা বায়ুপথে যদি যৌন সঙ্গম করা হয় সেটাকে বলাৎকার বলা হয়। আর একটা দেওয়া হচ্ছে মারাত্মক জখম, ত্রিবল ছ। এই যে দুইটা দ্বারা কিন্তু এখানে নতুন সংযোজন, এই দুইটা দ্বারা আপনাদের টিকা আসতে পারে। একটা হচ্ছে বলাৎকার, একটা হচ্ছে মারাত্মক জখম। আর এই মারাত্মক জখমের সংজ্ঞা দণ্ডবিধি আইনের 320 ধারায় বলা আছে, যেটা আমি গত দিনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে চোখ, নাক, চোখ, কান, মুখমণ্ডল, তারপরে দন্ত, আর হচ্ছে দুই হাত পায়ের অঙ্গগ্রন্থ নষ্ট করা, শক্তিসম বিনষ্ট করা, যৌন অঙ্গ নষ্ট করা, আর একটা হচ্ছে এমন আঘাত যার ফলে 20 দিন পর্যন্ত আপনি হসপিটালে ভর্তি থাকবে। এই আটটা হচ্ছে 320। আর এখানে মারাত্মক জখমের সংজ্ঞা দেওয়া আছে ত্রিবল ছতে, মানে 3টা ছ। আর বর্গের জাতি হচ্ছে মুক্তিপণ্য, আর ইয়তি দেওয়া আছে আপনার যৌতুক। আবার এখানে ডবল ইয়তি আছে যৌন কর্মর কথা বলা আছে। এইটাও একটা নতুন সংজ্ঞা, যে সংজ্ঞা এখানে বলা আছে যে কোনো নারী বা শিশুর বায়ুপথে, মুখে বা যোনিতে যদি যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি যৌনাঙ্গ প্রবেশ করে তাকে হচ্ছে আপনার যৌন কর্ম বলে। এটা হচ্ছে আমাদের ইয়তি বলা আছে। এই যে 3টা সংজ্ঞা নতুন যুক্ত হয়েছে, একটা হচ্ছে বলাৎকার ডবল ছ, আর একটা হচ্ছে মারাত্মক জখম ত্রিবল ছ, আর একটা যৌন কর্ম এটা আছে ডবল ইয়তি বলা আছে। আর একটা আছে ট দ্বারা, যেটা শিশুর সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে 16 বছরের কম বয়স্ক সকল বালক বা বালিকা উভয়কেই শিশু হিসেবে গণ্য করা হয়েছে। এই ছিল মোটামুটি আমাদের সংজ্ঞা। এখানে আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখন যে 3টা নতুন আসছে, এই 3টা সংজ্ঞা আপনাদের আসতে পারে। একটা হচ্ছে বলাৎকার, একটা হচ্ছে আপনার মারাত্মক জখম, আর একটা হচ্ছে যৌনকর্ম। আর 2টা সংজ্ঞা, একটা হচ্ছে ধর্ষণ, আর একটা হচ্ছে নবজাতক শিশু, আর একটা হচ্ছে শুধু শিশু। এই সংজ্ঞা কটা একটু জানবেন। তাহলে আমরা আর একটুবার বলি নবজাতক শিশু না, আগে ধর্ষণ বলি। ধর্ষণ হচ্ছে 2-এর উম, নবজাতক শিশু হচ্ছে 2-এর চ দ্বারা, আর বলাৎকার হচ্ছে 2-এর ত্রিবল ছ, মারাত্মক জখম 2-এর ডবল ছ, আর মারাত্মক জখম হচ্ছে ত্রিবল ছ। আর যৌন কর্ম হচ্ছে আপনার ডবল ইয়, আর শিশু হচ্ছে ট দ্বারা, 16 বছরের কম বয়স্ক। এই সংজ্ঞাগুলো একটু দেখবেন। আর 3 ধারায় যেটা বলা আছে সেটা আমরা সবাই জানি, অন্য আইনে যাই থাকুক না কেন, নারী ও শিশু যদি আইনের কোনো অপরাধ যদি হয় তাহলে এই আইনের অধীনেই তার বিচার কার্যক্রম হবে এটা। আর 4 ধারা হচ্ছে দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটাইলে। আর 2-এ যেটা বলা আছে 4-এর মৃত্যু ঘটানো অর্থাৎ মারাত্মক জখম করলে। আর 3-এ যেটা বলা আছে সেটা আছে নিক্ষেপ করলে। আর 4-ই, এই 4-ই আবার 4 আছে, সেটা হচ্ছে যে এই যে
এই আইনে অর্থাৎ 4 ধারার আইনে যে অর্থদণ্ড দেওয়া হবে তার বর্তমান সম্পত্তি বা ভবিষ্যৎ সম্পত্তি থেকে সেটা গ্রহণ করা হবে। তাহলে এই 4 ধারা থেকে যদি প্রশ্ন আসে যে সেটা হতে পারে দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত পদার্থ যদি কোনো নারীর মুখে নিক্ষিপ্ত করে তাহলে কত দ্বারা শাস্তি হবে? এটা হচ্ছে মারাত্মক জখম, এটা হচ্ছে 4 ক্লোজ 2। আর যদি মৃত্যু ঘটায় তাহলে 4 ক্লোজ 1। আর যদি শুধু যদি আসে যে দহনকারী ক্ষয় বা অ্যাসিড নিক্ষেপ করলো কিন্তু তার শরীরে লাগলো না, সেক্ষেত্রে কত দ্বারা অপরাধ হবে? এটা হবে 4 ক্লোজ 3 দ্বারা। তাহলে এই জায়গা 4 1 2 3 অর্থাৎ 4 দ্বারা আছে আপনার 1 2 3, আবার 2 কিন্তু ক খ আছে। তা 1 হচ্ছে মৃত্যু ঘটাইলে, 2 হচ্ছে মারাত্মক জখম করলে অর্থাৎ দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো নষ্ট করলে, 2 কতে আছে সাধারণ জখম করলে, আর 3 হচ্ছে নিক্ষেপ করলে অর্থাৎ অ্যাসিড নিক্ষেপ করলো বা কোনো ক্ষয়কারী পদার্থ নিক্ষেপ করলো, তার শরীর লাগলো না, তাহলে তার শাস্তি হবে 4 ক্লোজ 3 দ্বারা। এই ছিল মোটামুটি 4 দ্বারার আলোচনা। 5 দ্বারা তো বাতিল, 6 দ্বারা বাতিল। আর 7 দ্বারা হচ্ছে যদি কোনো নারী বা শিশুকে যদি কেউ অপহরণ করে, যদি আসে যে কোনো নারীকে অর্থাৎ মতিঝিল থেকে তাকে অপহরণ করে নিয়ে মানিকগঞ্জ জেলায় নিয়ে গেছে, তাহলে বা কোনো শিশুকে, তাহলে কত দ্বারা শাস্তি? এটা হচ্ছে আপনার 7 দ্বারা। আর যদি এই অপহরণ করার পর যদি মুক্তিপণ চায় তাহলে তার শাস্তি হবে 8 দ্বারা। তাহলে এখানে 2টা প্রশ্ন হইতে পারে যে ক নামক ব্যক্তি জৈন নারী অমককে মতিঝিল এলাকা থেকে অপহরণ করিয়া নিয়ে তাকে মানিকগঞ্জ জেলায় একটি গৃহে আটক রাখে এবং তার পিতার নিকটেতে এত টাকা মুক্তিপণ দাবি করে, তাহলে ক নামক ব্যক্তি কোন দ্বারা অপরাধ করিয়াছে? তাহলে এটা হচ্ছে আমাদের নারী ও শিশু নির্যাতনে আগে হলো অপহরণ হচ্ছে 7 দ্বারা, আর যখন মুক্তিপণ চাইছে তাহলে 8 দ্বারা। এরকম হইতে পারে বা কোনো শিশু নিয়ে হইতে পারে যে রহিম নামক ব্যক্তি রাজীব নামের একজন শিশুকে তার পিতামাতার অবর্তমানে স্কুল থেকে তাকে কিছু বিস্কুটের লোভ দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়, পরে তাকে 2 ঘন্টা বা 2 দিন পরে তার পিতামাতাকে ফোন দিয়ে 2 লক্ষ টাকা দাবি করে, তাহলে এই যে রহিম নামক ব্যক্তির অপরাধ কি? এটাও সেম, ওই যে 7 দ্বারা অপহরণ করছে, 8 দ্বারা মুক্তিপণ দাবি চাইছে এটা। এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ ধারা 9 দ্বারা। এই 9 দ্বারা 2টা পরিবর্তন আসছে, বিশেষ করে 9 ক্লোজ 1-এ। যে আগে তো আমরা জানি যে স্বাভাবিক দর্শন করলে তার শাস্তি হতো 9 ক্লোজ 1। এখন আবার এখানে আরেকটা কথা বলা হয়েছে যে 16 বছরের কম বয়স্ক কোনো বালকের সাথে যদি তার বায়ুপথে অথবা মুখে যদি কেউ যৌন অঙ্গ প্রবেশ করে সেটাও দর্শনের আওতায় আসবে। এই দর্শন বলাৎকার দর্শন 2টা, এটা 9 ক্লোজ 1। তাহলে এখানে 9 ক্লোজ 1 থেকে একটা প্রশ্ন হইতে পারে যে 16 বছরের কম বয়স্ক কোনো শিশুর সাথে যদি রহিম নামক ব্যক্তি যৌন সঙ্গম করে বা কোনো বালকের সাথে যদি যৌন সঙ্গম করে তাহলে তার শাস্তি কত হবে? তাহলে তার শাস্তি কিন্তু 9 ক্লোজ 1। এখানে বালক বলতে 16 বছরের কম, আর 16 বছরের ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে তার শাস্তি কিন্তু 9 ক্লোজ 1 হবে না, তার শাস্তি কিন্তু দণ্ডবিধি আইনে 377 দ্বারা চলে যাবে। আর 16 বছর ডাউন মানে এখানে শিশু বোঝানো হয়েছে, আর শিশুর ক্ষেত্রে এখানে বালক বালিকা কিছুই না, সে শিশু, এটাকে বোঝানো হয়েছে। এই জন্য এটা দর্শনের আওতায় চলে আসছে, তার শাস্তি হবে 9 ক্লোজ 1। আর 9 ক্লোজ 2-এ বলছে যে দর্শন করিয়া যদি মৃত্যু ঘটায়, যে ক নামক ব্যক্তি ক নামক নারীকে দর্শন করার ফলে তার মৃত্যু ঘটে, তাহলে ক নামক ব্যক্তির শাস্তি হবে কত দ্বারা? 9 ক্লোজ 2 দ্বারা। আর 9 ক্লোজ 3-এ যেটা আছে পালাক্রমে দর্শন বা সংঘবদ্ধভাবে দর্শন, যেটাকে বলা হয় বা গণদর্শন। যে এখানে একটা প্রশ্ন হইতে পারে যে ক নামক নারী গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে আসে, পথের মধ্যে বাসের ড্রাইভার হেল্পার মিলে এবং কন্ট্রাক্টর মিলে উক্ত নারীকে দর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে তারা কত দ্বারা অপরাধ করিয়াছে? যেহেতু 1-এর অধিক হলে সেটা গণদর্শন বা সংঘবদ্ধ দর্শন বা পালাক্রমে দর্শন যেভাবে নেন, এটার শাস্তি হবে 9 ক্লোজ 3 দ্বারা। এরপরে 9 ক্লোজ 4-ই আবার এখন 3টা ব্যাখ্যা আসছে। আগে ছিল 2টা ব্যাখ্যা, এখন 3টা ব্যাখ্যা আসছে। একটা হচ্ছে যে ধর্ষণ করার পরে যদি ওই নারীকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা নারী বা শিশুকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে, অর্থাৎ প্রথমত দর্শন করছে, দর্শন করার পরে তার মাথায় চিন্তা আসছে যে এরা যদি জীবিত রাখি তাহলে তো বলে দিবে, তাহলে তাকে আবার কি করলো, ওই নারীকে আবার
আর সে এমন কিছু আঘাত করলো, তার কাছে মনে হলো যে সে মৃত্যু ঘটেছে, অর্থাৎ মৃত্যু ঘটানোর চেষ্টা, আসলে সে মারা যায় না, তাহলে তার শাস্তি হবে 9-4 ক্লোজ ক দ্বারা, অর্থাৎ ধর্ষণ করিয়া যদি কোনো নারীকে মৃত্যু ঘটানোর চেষ্টা করে। আর 9 ক্লোজ খতি যেটা বলছে ধর্ষণের চেষ্টা করা, অর্থাৎ ক নামক ব্যক্তি ক নামক মহিলাকে ধর্ষণ করার জন্য তার সাথে দস্তাদস্তি করে, এমন সময় সাধারণ জনগণ ছুটে আসে, সে ধর্ষণ করতে পারে না, তাহলে সেক্ষেত্রে এই ক নামক ব্যক্তির শাস্তি হবে 9 ক্লোজ খ দ্বারা ধর্ষণের চেষ্টা করা। আর 9 ক্লোজ গ একটা দ্বারা নতুন সংযোজন করা হয়েছে, এটা হচ্ছে যে মারাত্মক অস্ত্র শস্ত্র, অর্থাৎ ধর্ষণ করিয়া গুরুতর জখম করার চেষ্টা, অর্থাৎ এখানে ধর্ষণ করার পর যদি চেষ্টাকালে যদি তার স্তন বা যোনিতে যদি কোনো মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করে, অথবা কোনো অ্যাসিড বা কোনো ক্ষয়কার পদার্থ দিয়ে যদি এটা নষ্ট করার চেষ্টা করে, তাহলে তার শাস্তি হবে 9 ক্লোজ 4 গ দ্বারায়। এটা ছিল আমাদের 9 ক্লোজ 4 দ্বারা। 9 ক্লোজ 5-এ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আগে ছিল পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো নারী ধর্ষিতা হয়, তাহলে ওই পুলিশ হেফাজতে যারা ডিউটিরত অবস্থায় দায়িত্ব, বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার আর যিনি প্রহরী হিসেবে দায়িত্ব থাকেন, এই 3 জন অপরাধী হবে। এখন এখানে আবার পুলিশ হেফাজতের পাশাপাশি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী, এখন যদি আপনাদের প্রশ্ন আসতে পারে যে নৌবাহিনী বা বিডিআর বা পুলিশ বা আনসার অথবা র্যাবের হেফাজতে থাকা অবস্থায় কোনো নারী যদি ধর্ষিতা হয়, তাহলে তারা কত দ্বারা অপরাধ করেছে, সকলের ক্ষেত্রে 9 ক্লোজ 5 দ্বারা প্রযোজ্য হবে। আর 9 ক্লোজ 6 দ্বারা যেটা বলছে, এই আইনের অপরাধগুলোর জন্য যদি কোনো অর্থদণ্ড দেওয়া হয়, এটা হলো 6 দ্বারা, সে অর্থদণ্ড ওই নারী যদি জীবিত থাকে বা শিশু যদি জীবিত থাকে তাকে দিবে, আর যদি সে না থাকে তার উত্তরাধিকার সূত্রে তার যে পিতা মাতা বা ছেলে সন্তান বা মেয়ে যারা থাকবে তারা পাবে। এই ছিল আমাদের 9 দ্বারা মূলত আলোচনা। 9 দ্বারা থেকে এখন প্রশ্ন হতে পারে, বিশেষ করে একটা হচ্ছে বলাৎকার নিয়ে হইতে পারে, আরেকটা হচ্ছে মারাত্মক জখম নিয়ে হইতে পারে, অথবা ধর্ষণ করে মৃত্যু ঘটালে সেটাও হইতে পারে, অথবা সংঘবদ্ধভাবে যদি কেউ ধর্ষণ করে সেটাও হইতে পারে। এটা আমরা সহজ সিস্টেম, যে বলাৎকার হলেও 9 ক্লোজ 1, শুধু ধর্ষণ হলেও 9 ক্লোজ 1, আর ধর্ষণ করে যদি মেরে ফেলায় তাহলে 9 ক্লোজ 2, একাধিক ব্যক্তি যদি ধর্ষণ করে তাহলে হবে 9 ক্লোজ 3, আর ধর্ষণ করিয়া যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করে 9 ক্লোজ 4 ক, আর যদি শুধু ধর্ষণের চেষ্টা করে 9 ক্লোজ 4 খ, আর 9 ক্লোজ 4 গতি যেটা বলছে যে ধর্ষণের চেষ্টাকালে যদি মারাত্মক জখম করে তাহলে তার শাস্তি হবে 9 ক্লোজ 4 গ। আর 9-5 হচ্ছে পুলিশ অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী ধর্ষিতা হয় তাহলে তার শাস্তি। আর 9 ক্লোজ 6 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই আইনের অধীনে যদি কেউ, অর্থাৎ তার কাউকে যদি অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে সে অর্থদণ্ড ওই নারী বা তার উত্তরাধিকার যে থাকবে সে এটা প্রাপ্য হবে। এই ছিল মোটামুটি 9 ধারার আলোচনা। এইখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। 9 ক্লোজ ক, শর্ট টাইপেন ক, এটা শর্ট টাইপেন ক হচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করা, কোনো নারী বা কোনো শিশুর সাথে এমন কোনো আচার বা এমন কোনো বিহেভিয়ার করা হয়েছে যে যার ফলে সে আত্মহত্যা করছে, আর এই আত্মহত্যা করার জন্য যে ব্যক্তি এই ধরনের কাজ করছে সে শাস্তি ভোগ করবে। যেমন একটা মেয়ে স্কুল থেকে আসতেছে, কোনো একটা ছেলে পথের মধ্যে তাকে খারাপ ব্যবহার করছে বা তাকে প্রেমের প্রস্তাব দিছে বা তাকে বিবাহের প্রস্তাব দিছে, সে মেয়েটা এটা সহ্য করতে না পারে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে। সেক্ষেত্রে যে এই প্রলোভন বা এই যে তাকে উস্কানি দিচ্ছে বা তার সাথে এই ধরনের আচরণ করছে, ওই ব্যক্তির শাস্তি হবে 9 শর্ট টাইপেন ক দ্বারা। 9 শর্ট টাইপেন ক খুবই 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 গুরুত্বপূর্ণ। এই দ্বারা এবার প্রশ্ন হওয়ার 100% সম্ভাবনা রয়েছে। যে ধারাটা যেটা বলছে যে 16 বছরের ঊর্ধ্বে কোনো নারী তার সম্মতি সহকারে যদি কোনো পুরুষ বিবাহের প্রলোভন দেখিয়া উক্ত নারীর সম্মতি নিয়ে যদি তার সাথে যৌন সঙ্গম করে, তাহলে তার শাস্তি হবে 9 ক্লোজ শর্ট টাইপেন খ দ্বারা। এখানে নট ধর্ষণ, ধর্ষণের বাইরে এটা চলে আসছে। আগে এটা ধর্ষণের আওতায় ছিল,
এখন এটাকে ধর্ষণের আওতায় থেকে 9 কোলে শর্ট হ্যাপেন খ ধারায় নিয়ে আসছে। তাহলে এখানে কি বলছে, যদি আপনাকে প্রশ্ন হয় যে 16 বছর অর্থাৎ 21 বছরে কোনো নারীর সাথে যদি কোনো পুরুষ তাকে বিবাহের প্রলোভন দেখিয়া উক্ত নারীর সম্মতি সহকারে যদি যৌন সঙ্গম করে, তাহলে ওই পুরুষের কোনো শাস্তি হবে কি না। যেহেতু এখানে নারীর সম্মতি আছে, তার সম্মতি নিয়ে তার সহমত নিয়ে এখানে যৌন সঙ্গম করছে, তারপরেও তার শাস্তি হবে 9 শর্ট হ্যাপেন ক দ্বারা। এটা একটু মনে রাখবেন, এই দ্বারা থেকেই বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100% রয়ে গেছে। আর আমাদের 10 দ্বারা যেটা বলা হচ্ছে যৌন নিপীড়ন, যে যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুর শরীর স্পর্শ করে বা কোনো অঙ্গ স্পর্শ করে তাকে যৌন নিপীড়ন বলে, এর শাস্তি হবেন 10 দ্বারা। এই পর্যন্ত কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন কিনা? এই যে 9 দ্বারা আর 9-এর ক খ, এই জায়গা থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এবার প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, কারণ এখানে বিশেষ সংশোধন করা হয়েছে। একটা হচ্ছে বলাৎকারকে ধর্ষণের আওতায় আনা হয়েছে, আর একটা ধর্ষণকে বিবাহের প্রলোভন দেখিয়ে আগে এটাকে ধর্ষণের আওতায় ছিল, এটা নারী শিশু নির্যাতন আইনে 9 শর্ট হ্যাপেন খ দ্বারায় নিয়ে আসছে। এইটুক কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমি 11 দ্বারা 12 দ্বারায় দিকে যাব। মোটামুটি স্যার বুঝতে পারছি। আর এই যে 9-এর খটা স্যার ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর এই যে তার মানে বিয়ের প্রলোভন দেখিয়ে স্যার মনে করেন 1 বছর বা 2 বছর ধরেও স্যার তারা লিভ টুগেদার করতেছে, সেক্ষেত্রেও স্যার 9-এর খ আসবে। আর হচ্ছে স্যার এখানে ওই পুরুষ তো শাস্তি পাবে, আর মেয়ে তো আর কোনো শাস্তি পাবে না। আর হচ্ছে এইখানে স্যার কি তার মানে শাস্তিরা কত জানো স্যার? আর স্যার যৌন পীড়ন কি স্যার ওই যে শ্লীলতাহানি, যেটা শ্লীলতাহানি যে আমরা যেটা বলছি 10 দ্বারা শ্লীলতাহানি, যেটা ইপটিজিং তো স্যার এইসে পড়লাম, ওই যে দণ্ডবিধিতে বললাম 400, দণ্ডবিধি আইনের 500, ওইটা তো আলাদা। এটাও ওই রকম, যেটা শরীর অঙ্গ স্পষ্ট করা, যে শরীরের কোনো জায়গায় স্পর্শ করলে ওইটা যৌন নিপীড়নের আওতায় চলে আসবে, এটা হচ্ছে 10 দ্বারা। আর তোমার 9 দ্বারার যেটা প্রশ্ন, এখানে যে লিভ টুগেদার, এটাও ঠিক একই সিস্টেম। কারণ যে নারী তো তাকে জানে যে তাকে বিয়ে করছে, তার সাথে তার সম্মতি নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতেছে, পরে দেখা গেল যে ওই পুরুষ তাকে বিবাহ করতে চাচ্ছে না। এখানে নারীর বয়স যেহেতু 16 বছরের ঊর্ধ্ব হয়ে গেছে, আমরা তাকে মানে অ্যালার্ট বলে থাকি, অর্থাৎ সে পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ হয়েছে। এখানে তার সম্মতি হিসেবে গ্রহণযোগ্যর কথা বলা হয়েছে। তারপরে তার ইচ্ছা ছিল, তার সম্মতি নিয়ে এই কাজটা করা হয়েছে, যার কারণে এটা ধর্ষণের আওতায় আসবে না। এক্ষেত্রে হচ্ছে 9 শর্ট হ্যাপেন খ দ্বারাই এখানে শুধু পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, মেয়ের কোনো শাস্তির কথা এখানে বলা হয়নি। ঠিক আছে, এটাই ছিল 9 শর্ট হ্যাপেন খ। ঠিক আছে স্যার, তাহলে আমরা আর 11 দ্বারা এটা হচ্ছে যৌতুকের ক্ষেত্রে। যৌতুকের 11টি মূলত আলোচনা যেটা ছিল 11-র ক দ্বারা, যে যৌতুকের উদ্দেশ্যে যদি কোনো নারীর মৃত্যু ঘটায় তাহলে তার শাস্তি হবে 11-র ক দ্বারা। এবার আবার নতুন একটা ধারা এখানে সংযোজন করা হয়েছে, যৌতুকের উদ্দেশ্যে যদি কোনো নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করে, অর্থাৎ মৃত্যু ঘটায়নি, তাকে আঘাত করছে কিন্তু আঘাত লাগেনি, কিন্তু সে আঘাতটা মৃত্যু ঘটানোর মতো ছিল, যেটা আমরা খুনের চেষ্টা করি না, ঠিক সেমই এখানে যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর চেষ্টা করছে, অর্থাৎ মৃত্যু ঘটাতে চাইছিল, মৃত্যু ঘটে নাই, তাহলে তো তার শাস্তি পাইতে হবে। এই জন্য এটা 1-এর ডবল ক, অর্থাৎ 11-র ডবল কতি এই শাস্তির বিধান নতুন দ্বারা আসছে। এখন যদি আপনার প্রশ্ন হইতে পারে যে যদি করিম নামক ব্যক্তি তার স্ত্রীকে যৌতুকের জন্য বারবার চেষ্টা করে, তখন সে স্ত্রীর যৌতুক আনতে অস্বীকার করায়, করিম তাকে লোহার রড দিয়ে মৃত্যু ঘটানোর জন্য আঘাত করে, কিন্তু সে সরে যাওয়ার কারণে তার আঘাতটা লাগে না, তাহলে সেক্ষেত্রে করিমের কোনো অপরাধ হবে কিনা। এই যে যৌতুকের কথা যেহেতু বলছে, এখানে তার শাস্তি ডবল ক, অর্থাৎ 11 ডবল ক দ্বারা তার শাস্তি হবে। আর 11-র কতি হচ্ছে যৌতুকের জন্য যদি সাধারণ অর্থাৎ গুরুতর জখম করে তার শাস্তি। 11-র গতি বলছে সাধারণ জখম করলে তার শাস্তি। এই ছিল আমাদের 11 দ্বারা মোটামুটি আলোচনা। নতুন ধারাটা হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু ঘটাইলে তার শাস্তি 11-র ক দ্বারা,
যদি যৌতুকের জন্য প্রশ্ন আসে, যৌতুকের জন্য যদি মৃত্যু ঘটায় তাহলে নারী শিশু নির্যাতন আইনের 11 কতি শাস্তি হবে, আর মৃত্যু ঘটানোর চেষ্টা করলে 11 ডবল কতি শাস্তি হবে, আর গুরুতর আঘাত করলে 11 কতি শাস্তি হবে, আর সাধারণ আঘাত করলে 11 গতি শাস্তি হবে। এটা ছিল আমাদের মোটামুটি 11 দ্বারা আলোচনা। আপনারা এই বিষয়গুলো মাথায় থাকলে আপনার যে কোনো ধরনের প্রশ্ন নারী শিশু নির্যাতন আইন থেকে আসলে আপনারা উত্তর দিতে পারবেন। আমার কথাগুলো যদি একটু খালি মনোযোগ দিয়ে শোনেন। আর 12 দ্বারা হচ্ছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কোনো শিশুর অঙ্গহানি করলে তার শাস্তি হবে 12 দ্বারা। অর্থাৎ কোনো শিশুর চোখ উঠায় বেড়ালো, হাত পাও কেটে ফেললো, এই ধরনের যদি কোনো অঙ্গহানি করে তাহলে যে করাবে বা যে করবে তার শাস্তি হবে 12 দ্বারা। 13 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যে ধর্ষণের ফলে শিশু জন্মগ্রহণ করলে তার পিতৃত্ব কিভাবে পরিচয় পাবে, বা এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আজকে অলরেডি চলে আসছে। আমি আমার সাজেশনে এই ধরনের একটা প্রশ্ন দিয়ে রাখছি, ঠিক এই প্রশ্নটাই সেম এবার চলে আসছে। এই যে টিএসআই পরীক্ষায় দেখলাম, তাহলে এখানে এই যে আপনার 13 দ্বারা যেটা বলছে যে ধর্ষণে বলে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে এই শিশু তার প্রথমে কথা বলছে যে তার পিতা মাতা মাতৃকুলে কারণ নিকট থাকবে, তারপর পিতা মাতা উভয় পরিচয়ে পরিচিত হবে, তারপরে এর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। তারপরে যেটা বলছে এই শিশুর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত এটা ব্যয়ভার বহন করবে, মেয়ের ক্ষেত্রে বিবাহ না হওয়া পর্যন্ত, আর প্রতিবন্ধী যদি হয়ে থাকে তার ক্ষেত্রে হচ্ছে আপনার যে সে যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হয় ততদিন পর্যন্ত। এটা ছিল 13-1 এই কটা কথা। 13-2 হচ্ছে যে না 21 দ্বারা পড়াবো ভাই, 21 দ্বারা তো সামনে আছে, সমস্যা নাই। আর 13 যে 2 যে কথাটা বলা আছে সেটা হচ্ছে যে আপনার এই ব্যয়ভার কিভাবে নির্ধারণ করবে সেই কথা বলা আছে। আর 13 ক্লোজ 3 যেটা বলছে হচ্ছে এই সম্পত্তি দর্শকের বর্তমান সম্পত্তি বা ভবিষ্যৎ সম্পত্তি থেকে গ্রহণ করা হবে। এটা ছিল আমাদের 13 দ্বারা মূলত আলোচনা। আর 14 ধারাটা আমি বারবার বলতেছি, বিগত সালগুলোয় 14 ধারাটা প্রত্যেকটা পরীক্ষায় আসছে, হয় কনস্টেবল থেকে এসআই আসছে, এসআই থেকে হয় সাব ইন্সপেক্টরে আসছে, অথবা এটিএসের আসছে, যে কোনো জায়গায় প্রশ্নটা আসছে যে ধর্ষিতা নারী বা শিশু বা নির্যাতনের নারী বা শিশুর ছবি মিডিয়ায় বা যোগাযোগ মাধ্যমে বা অনলাইনে প্রকাশ করা যাবে। এখানে 14 দ্বারা প্রথমে বলছে যে যাবে না, যদি কেউ যদি এটা করে তাহলে তার শাস্তি হবে 14 ক্লোজ 2 দ্বারা। ঠিক আছে, এই প্রশ্নটা যে আপনাদের আসলো যে ক নামক মিডিয়া ক নামক ধর্ষিতা নারীর ছবি এমনভাবে প্রকাশ করেছে, সেক্ষেত্রে ক নামক মিডিয়ার কি কোনো শাস্তি হবে? এই যে 14 ক্লোজ 2 দ্বারা মোতাবেক সে শাস্তি ভোগ করবে। আর আমাদের এটা ছিল 14 দ্বারা। 15-16 হচ্ছে ভবিষ্যৎ সম্পত্তি থেকে কিভাবে অর্থ মানে নির্ধারণ করা হবে আর বর্তমান সম্পত্তি থেকে, আর ওইটা কিভাবে প্রয়োগ করা হবে, এটা হচ্ছে 16 দ্বারা। 15 দ্বারা হচ্ছে বর্তমান সম্পত্তি আর ভবিষ্যৎ সম্পত্তি থেকে, আর 16 দ্বারা হচ্ছে এই সম্পত্তি থেকে কিভাবে এই সম্পত্তি সরকারি কোষাগারে আনবে, এই নিয়ে আলোচনা করা। এটা এই জায়গা থেকে প্রশ্ন হয় না। 17 দ্বারা থেকে প্রশ্ন হতে পারে মিথ্যা মামলা দায় করার শাস্তি। এখন এখানে যেটা বলছে যে এই আইনের অধীনে যদি কেউ মিথ্যা মামলা দায় করে, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইনের অধীনে যদি কেউ মিথ্যা মামলা দায় করে তার শাস্তি হবে 17 ক্লোজ 1 দ্বারায় 7 বছরের কারাদণ্ড। এটা মনে হয় এবার কাদের জন্য এমসিকিউ পরীক্ষা আসছিল, হয় কনস্টেবল থেকে এসআই বা এসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষায়, কোনটার জন্য এই প্রশ্নটা আসছে যে মিথ্যা মামলা দায় করলে শাস্তি কত বছর, 7 বছরের কথা বলা আছে। আর এটা হচ্ছে 17 ক্লোজ 1। 17 ক্লোজ 2 বলছে যে আদালত চাইলে এই মিথ্যা মামলা দায় করার জন্য তিনি সরাসরি অপরাধ আমলে নিয়ে বিচার কার্যক্রম করতে পারবে। এটা হচ্ছে 17 ক্লোজ 2। 17 ক্লোজ 3 আদালত বিচার রায় প্রদানের আগে যদি তিনি দেখেন যে এই মামলা মিথ্যা মামলা হিসেবে দাবি করা হয়েছে, তাহলে তিনি মামলা তখনই আমলে নিতে পারেন। এই সম্পর্কে যে মিথ্যা মামলা দায় করছে তাকে কারণ দর্শাইতে পারেন বা তাকে অর্থদণ্ড জরিমানা করতে পারেন, অথবা 2 বছরের সশ্রম কারাদণ্ড দিতে পারেন। এই কথা 17 ক্লোজ 3 বলা আছে। এটা ছিল এই 17 ধারা থেকেও প্রশ্ন হইতে পারে মিথ্যা মামলা দায় করলে সর্বোচ্চ কত বছরের শাস্তি। আর আদালত যদি এই ধারা মোতাবেক
কি কি ধরনের ব্যবস্থা নিতে পারে মিথ্যা মামলা দায় করলে, সেই ব্যবস্থায় যে 3-এ বলা আছে, 2-এ বলা আছে এটা। আর আমাদের 18 ধারা তো অনেক পরিবর্তন, আপনারা জানেন কি না? 18 ধারার মাঝে মাঝে থেকে প্রশ্ন হয়, যেমন এটা আমরা 18 ধারাটা নিয়ে একটু আলোচনা করি। এটা আছে তদন্ত প্রক্রিয়া। এই তদন্ত প্রক্রিয়ায় প্রথমে বলছে যে আসামি যদি হাতে নাতে গ্রেপ্তার হয় তাহলে 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। 18 ক্লোজ ক, 18 ক্লোজ 1-এর ক, 18 ক্লোজ 1-এর খতে যেটা বলছে যে এই সময় যদি হাতে নাতে গ্রেপ্তার না হয় তাহলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এটা আছে 1-এর ক, কতে আছে 15, কতে আছে 30 কার্য দিবস। এবার 2-এ বলছে যে উক্ত সময়ের মধ্যে যদি সে তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণ করতে না পারে তাহলে তিনি এটা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করে তিনি ট্রাইব্যুনালের কাছে একটা আবেদন করবেন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ট্রাইব্যুনাল তাকে বিবেচনা করলে আরও 15 দিন সময় তাকে দিবেন। এটা হচ্ছে 2-এর 18 ক্লোজ 2-এ বলছে যে আরও 15 দিন সময় তাকে দেওয়া হবে। 18 ক্লোজ 3-এ বলছে যে এই সময়ের মধ্যে যদি ট্রাইব্যুনালে তদন্ত সম্পূর্ণ করতে না পারেন তাহলে নতুন মানে বাদীর আবেদনের প্রেক্ষিতে নতুন কর্মকর্তা নিয়োগ করবে, এই কর্মকর্তাকেও আরও 15 দিন সময় দিবে, অর্থাৎ বর্ধিত সময়। এটা আছে 3-এর কথা। 4-5 বিলুপ্ত হয়ে গেছে। 5-6 যেটা বলছে এই যে নির্ধারিত সময়ের মধ্যে যদি দুই তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত সম্পূর্ণ করতে না পারে তাহলে এই 2 তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং চাকরি বিধিমালা অনুসারে তাদের গোপনীয় যে এসিআর আছে সেই এসিআরের বিরূপ মন্তব্য লেখার নির্দেশ দিচ্ছে। এটা ছিল হচ্ছে মোটামুটি তদন্ত। প্রথমে আমরা 18-র কতি পেলাম হচ্ছে 15 দিন, কতি পেলাম 30 দিন, 2-এ পেলাম হচ্ছে আরও 15 দিন, 3-এ বলছে যে নতুন তদন্তকারী কর্মকর্তা দিলে তাকে আরও বর্ধিত 15 দিন সময় দিবে। 4-5 বাতিল, 6-এ আসে 2 কর্মকর্তা যদি না পারে তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা। এটা হলো 18-6। 18-7-এ যেটা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে যখন দেখতে পারলো যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না তখন তিনি ন্যায় বিচারের স্বার্থে আসামিকে রাজসাক্ষী হিসেবে মানে আসামিকে সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালকে মানে আবেদন করবে যে আসামি অমুককে সাক্ষী হিসেবে নেওয়া যেতে পারে। এখন পরবর্তীতে ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম দেখলো যে 18-র ক্লোজ 7-8-এ যেটা বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি সঠিকভাবে তদন্ত করেন নাই, সঠিক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন নাই, পাশাপাশি তিনি আরও কি যে পর্যাপ্ত আলামত গ্রহণ করেন নাই। তখন এই যে আদালত কি করবে, ওই যে তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য 18-র ক্লোজ 8 ধারা মোতাবেক কি নির্দেশ দিবে। আর 18-র ক্লোজ 9 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা তদন্তকারী কর্মকর্তা যে কোনো মুহূর্তে ট্রাইব্যুনাল চেঞ্জ করতে পারে। আর 18 ক্লোজ 10 নতুন একটা ধারা এখানে সংযোজন করা হয়েছে যে এই যে 9 ধারার অধীনে কোনো মামলা তদন্তকালে কোনো তদন্তকারী কর্মকর্তাকে কি করা যাবে না, প্রশাসনিক কাজে বদলি করা যাবে না। এই 18-10টা পয়েন্ট এখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে যে এই যে মামলা তদন্তকারী কর্মকর্তা যাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করলো এবং পরবর্তীতে দেখা গেল যে সঠিকভাবে তদন্ত করা যায় না তাহলে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যাবে। এই 7, 8, 8 ধারায় যে ব্যবস্থা এটা নিতে হবে। এটা ছিল মোটামুটি আর তদন্ত প্রক্রিয়া। এটা ছিল 18 ধারা মোটামুটি আলোচনা। তাহলে 18 ধারা নিয়ে কি কারো সমস্যা আছে? যে তদন্ত প্রক্রিয়া এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ। প্রথমে বলছে 15 দিন, 18-র 1-এর ক, 18-র 1-এর ক হচ্ছে 30 দিন। তারপর 18-2 ধারায় যেটা বলা হয়েছে এটা কেস ডায়েরি লিপিবদ্ধ করে একটা আবেদন করবে আদালত বা ট্রাইব্যুনাল, তাকে আরও 15 দিন সময় দিবে। এই সময়ের মধ্যে যদি না পারে তাহলে আপনার আর বাদীর নারাজির প্রেক্ষিতে আরও নতুন একজন তদন্তকারী কর্মকর্তা দিবে, সেই তদন্তকারী কর্মকর্তাকে আরও 15 দিন সময় দিবে। এটা 3-এ বলা আছে। 4-5 তো বাতিল, এটা সব কার্য দিবস, হ্যাঁ কার্য দিবস হবে। 4-5 বাতিল। আর 6 হচ্ছে 2 তদন্তকারী কর্মকর্তা যথাযথভাবে তদন্ত সম্পন্ন করতে না পারার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবে। আর 7-এ হচ্ছে যে রাজসাক্ষী করার জন্য নির্দেশ দিয়েছিল, রাজসাক্ষী করলো। 18-8-এ যে দেখলো যে এটা সঠিকভাবে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি কি করছে, তদন্ত না করে আসামিকে বাঁচানোর জন্য তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করছে। এই জন্য তদন্তকারী কর্মকর্তার ব্যবস্থা আছে 18-8।
18 ক্লোজ 9 যেটা বলা আছে সেটা হচ্ছে যে আবেদনের প্রেক্ষিতে, কার আবেদনের প্রেক্ষিতে? বাদীর আবেদনের প্রেক্ষিতে যে কোনো সময় তদন্তকারী কর্মকর্তাকে রদবদল করা যেতে পারে। আর 10 যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার যে তদন্তকারী কর্মকর্তা 9 ধারার অধীনে মামলার তদন্ত কাজ পরিচালনাকালে তাকে কি করা যাবে না, তাকে আপনার প্রশাসনিক কাজে বদলি করা যাবে না। এটা ছিল 18 ধারা আলোচনা। এবার আমরা 19 ধারা পড়া লাগবে না। 20 ধারা আছে বিচার পদ্ধতি। এখানে আমি সবগুলো দরকার, তারপরেও আমি একটা যে এখানে রুদ্রদ্বার কক্ষে বিচার কার্যক্রম করা যাবে 9 ধারার অধীনে। এই কথাটা আমাদের খুবই, যে নারী শিশু নির্যাতন আইনে কোন 9 ধারার অধীনে কোনো অপরাধের বিচার কি রুদ্রদ্বার কক্ষে করা যায়, এটা 20 ধারার অধীনে 20 ক্লোজ 6 রুদ্রদ্বার কক্ষে আপনার এই বিচার কার্যক্রম করা যাবে। আর যদি বলেন তাহলে আমি পুরোটা আলোচনা করতে পারি, না হলে আমি সামনের দিকে আগাবো। 20 ধারা কি পুরো আলোচনা করব? এটা বিচার পদ্ধতি। কিছু বলেন, 20 ধারা কি জানার দরকার আছে? আচ্ছা, 21 ধারাটা আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম। আগের যা ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনে 87, 88, 339 টাইপের ক ধারা যাই থাকুক না কেন, এই ধারার অধীনে কোনো আসামিকে চার্জশিট দেওয়ার পরে যদি সেই আসামি পলাতক থাকে, তাকে গ্রেপ্তার করা সম্ভব নয়, তাহলে আদালত, ওই ট্রাইব্যুনাল বা আদালত ওই আসামিকে হাজির হওয়ার জন্য 20 দিনের সময় দিয়ে একটা দৈনিক পত্রিকা, কয়টা? একটা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন এবং পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনের মাধ্যমে বিজ্ঞপ্তি দিবেন। এই নির্ধারিত সময়ের মধ্যে যদি ওই আসামি হাজির না হয়, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করবে। এটা ছিল হচ্ছে আমাদের কত ধারা? 21 ধারা। তাহলে আমরা কি পেলাম 21 ধারায়? যে চার্জশিট দেওয়ার পরে যদি আসামি পলাতক থাকে, তাহলে চার্জশিট গ্রহণ করার দিন থেকে 20 দিনের মধ্যে ট্রাইব্যুনাল কি করবে? একটা বিজ্ঞপ্তি দিবে। কিসের মাধ্যমে? জাতীয় পত্রিকা অথবা অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সময়ের মধ্যে যদি সে না আসে, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম হবে। এটা আছে 21 ধারা বর্তমান আলোচনা। আর একটা লেগছে যে এই আসামি যদি আদালতে হাজির হয়ে যদি সে আত্মগোপন বা পলাতক থাকে, তাহলে তার ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য হবে না। এটা ছিল আমাদের 21 ধারার মোটামুটি আলোচনা। 22 ধারাটা খুবই একটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা ভিকটিমের সাক্ষ্য গ্রহণ করি, বা 164 যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা গ্রহণ করা হয়। 22 ধারা জবানবন্দি গ্রহণ, অর্থাৎ নারী শিশু নির্যাতন আইন মানেই 22, অর্থাৎ সাক্ষী জবানবন্দি গ্রহণ। এখন মামলা তদন্তকারী কর্মকর্তা যদি এই মামলা সংক্রান্তে কোনো সাক্ষীর গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন, তাহলে তিনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন অথবা অনুরোধ করবেন। আর 2 যেটা, এটা হলো 22(1), 22(2) বলছে যে এই তদন্তকারী কর্মকর্তা আবেদন বা অনুরোধে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেও সাক্ষ্য গ্রহণ করতে পারে, অথবা যে কোনো স্থানে অথবা তার কামরায়ও সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে 2 কথা। আর 3 যেটা বলা আছে 22 ক্লোজ 3, সেটা বলছে যে এই সাক্ষ্য গ্রহণের বিষয়বস্তু চার্জশিটের সাথে সংযুক্ত করে মামলা তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালে পাঠাবে। এটা ছিল হচ্ছে আমাদের 22 ধারা মোটামুটি আলোচনা। 23 ধারা হচ্ছে রাসায়নিক পরীক্ষা, রক্ত পরীক্ষা। এটা আজকে প্রশ্ন আসছে, যারা এই ধরনের পরীক্ষা করবে, এই পরীক্ষা সম্পর্কে তারা যে সার্টিফিকেট বা যে দিবে, সেইগুলোর উপরে ভিত্তি করে যদি তাদেরকে পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের জন্য ডাকা হয় এবং এই সময়ের মধ্যে যদি তাদেরকে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে তাদের অনুপস্থিতিতে, অর্থাৎ পূর্ববর্তী যে সাক্ষ্য, সেটা সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। এটা হচ্ছে 23 ধারা মোটামুটি আলোচনা। আমরা 24 ধারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা 24 ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে যে সাক্ষী হাজির করার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে যেটা বলছে যে আদালত বা ট্রাইব্যুনাল কোনো মামলার সাক্ষী বাদী বা বিরোধীকে সাক্ষী বাদী বা বিরোধীকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য ওই সাক্ষী সর্বশেষ ঠিকানা যেখানে, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করবেন এবং তার একটা অনুলিপি পুলিশ সুপার বা কমিশনার বরাবর প্রেরণ করবেন এবং ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই বাদীকে হাজির করতে বাধ্য থাকবে।
যদি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তায় আসামি বা সাক্ষীকে যদি হাজির করতে না পারে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় অর্থাৎ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিতে পারে। এটা হচ্ছে 24 ধারা আলোচনা। 24 ধারা 4 আবার নতুন একটা কোটেশন আসছে যে এই সাক্ষী বা আসামি যদি বিদেশ থাকে বা অন্য কোনো জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে এই আসামির পূর্ববর্তী দেওয়া সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করা হবে। এটা ছিল 24-4। এই ধারা থেকে কিন্তু আজকে প্রশ্ন আসছে। 25 ধারা হচ্ছে আমাদের এটা 24-এর আবার কথা আছে যে এই বিচার কার্যক্রম থেকে ট্রাইব্যুনাল অনুমোদন মানে কি করে নিবে, ট্রাইব্যুনাল হচ্ছে আমাদের এখানে যেটা বলা হয়েছে অনুমান করে নিবে যে অপরাধটি ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হয়েছে, যেটা আমরা সাক্ষ্য আইনে 3 ধারা করছিলাম অনুমান। এখানেও এই যে 24 ধারা 24 শর্ট ইভেন্ট কথা হচ্ছে অনুমানের কথা বলা আছে। 25 ধারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে এই কার্যক্রম বিচার পদ্ধতি তারপর তদন্ত অনুসন্ধান যা কিছু সব কিছু ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে হবে, এটা বলা আছে। এটা আমাদের প্রযোজ্য নয়। 26-25 শর্ট ইভেন্ট নতুন একটা ধারা আসছে। এটা অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য এখন যদি আসে নারী শিশু নির্যাতন আইনে অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য কি, তাহলে এটা কিন্তু আপনাদের 25 শর্ট ইভেন্ট দ্বারা ব্যবহার করতে হবে। এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তি বা কোনো অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সাক্ষ্য প্রমাণ সহ যদি অফিসার ইনচার্জের কাছে আসে, তাহলে অফিসার ইনচার্জ তার কথা শুনবেন এবং তাকে মেডিকেল পরীক্ষার জন্য নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করবেন এবং তার মৌখিক জবানবন্দির উপর ভিত্তি করে তিনি এজাহার গ্রহণ করবেন। এটা হচ্ছে 25 কয়ের ক্লোজ 1 কয়ের ক্লোজ 2, যেটা এই ব্যক্তি যদি অপরাধটি যদি তার থানা এলাকার ভিতর না হয়, তাহলেও তিনি কি করবেন, ওই ব্যক্তিকে অর্থাৎ ওই ভিকটিমকে তিনি কি করবেন, তিনি মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করবেন, চিকিৎসা দিবেন এবং এই বিষয়গুলো কেস ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং তাকে পরবর্তীতে সুস্থ হলে দ্রুত সম্ভবের মধ্যে ওই ব্যক্তিকে তার পরবর্তী যে নিকটবর্তী যে থানা সেই থানা বরাবর প্রেরণ করবেন। এটা ছিল অফিসার ইনচার্জের এই 2টা পার্ট। এটা হচ্ছে 25 শর্ট টাইপের ক ধারা। আর 26 ধারা হচ্ছে ট্রাইব্যুনাল গঠনের। ট্রাইব্যুনাল কিন্তু 2টা ট্রাইব্যুনাল হচ্ছে নারী শিশু নির্যাতন, একটা আছে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে ধর্ষণের ট্রাইব্যুনাল। এটা যে বিচারক থাকবে একজন জজ, দায়রা আদালতের জজ থাকবে, তিনি বিচার কার্যক্রম থাকবে। প্রত্যেকটা জেলায় এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। যদি ট্রাইব্যুনাল না থাকে তাহলে আপনার নারী শিশু ধর্ষণের ক্ষেত্রে নারী শিশু ট্রাইব্যুনালে হবে যতদিন পর্যন্ত, আর যদি নারী শিশু ট্রাইব্যুনাল না হয় তাহলে দায়রা আদালতে বিচার কার্যক্রম হবে। এই কথাগুলো বলা আছে, এটা আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না। 27 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলা হয়েছে যে 2টি মামলা অর্থাৎ দণ্ডবিধির একটা মামলা হলো, তার পাশাপাশি নারী শিশু নির্যাতনের মামলা হলো। এই ন্যায় বিচারের সাথে 2টি মামলার বিচার নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হবে। এই ধরনের একটা প্রশ্ন আসে বিগত সালগুলোয় হয়েছে যে দণ্ডবিধির আইনের কোনো অপরাধের সাথে যদি নারী শিশু নির্যাতন আইনের কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে মামলার বিচার কার্যক্রম কোন ট্রাইব্যুনালে হবে। তখন এখানে আপনাদের লিখবেন যে 2টি মামলা যখন একই ব্যক্তি কর্তৃক হয়েছে, সেক্ষেত্রে ন্যায় বিচারের সাথে এই কথাটা লিখতে হবে যে ন্যায় বিচারের সাথে 2টি অপরাধের বিচার নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতেই ইহা অনুষ্ঠিত হবে। আর ধারা দিবেন 87 ক্লোজ 3। এই 87 ক্লোজ 1-এর গতে আবার একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নারী শিশু নির্যাতনে কোনো অপরাধের মামলা যদি গ্রহণ করতে অনিচ্ছুক বা অনীহা প্রকাশ করে, তাহলে এই ভিকটিম যদি আদালতে শরণাপন্ন হয়, তাহলে আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নারী শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা বা এজাহার গ্রহণ করার জন্য নির্দেশ দিবেন। এই যে যদি কাকে নির্দেশ দিবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। এটা 27 ধারার 1-এর গতি বলা আছে। এবার আমরা 28 ধারাটা একটু পরিবর্তন আসছে যে এই আইনের অধীনে যে সংক্ষুব্ধ ব্যক্তি হবে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে, সে আপিল করতে পারবে। আগে ছিল 60 দিনের মধ্যে, এখন হচ্ছে 30 দিনের মধ্যে আপিল করার কথা বলা হয়েছে। এটুকু পরিবর্তন আসছে। আর 29 ধারা, যদি এই আইনের অধীনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে অবশ্যই হাইকোর্টের অনুমতি ব্যতীত মৃত্যুদণ্ড কার্যকারী করা যাবে না। এটা হচ্ছে 29 ধারার আলোচনা।
30 দ্বারা যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে যে এই আইনের অধীনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের সহায়তা করে তাহলে তার শাস্তি হবে 30 ধারার অধীনে, অর্থাৎ অপরাধের সহায়তা করা, অর্থাৎ একজন ধর্ষণ করলো আর একজন তার সাথে ছিল, এই যে সহায়তা করার কারণে একজন অ্যাসিড নিক্ষেপ করলো আর একজন তাকে অ্যাসিড দিয়ে সাহায্য করলো, তাহলে তার শাস্তি হবে যে 30-এর অধীনে, যে ওইখানে, অর্থাৎ অপরাধের সহায়তাকারী বা প্ররোচনাকারী, যেটা আমরা দণ্ডবিধি আইনের 7, 8, 9, 10-এ যেটা পড়ছি সেটা, অর্থাৎ প্ররোচনাকারী। এই যে আছে 30 ধারা, এটা হচ্ছে প্ররোচনাকারীর কথা বলা হয়েছে 30 ধারা, অপরাধের সহায়তা করা। 31 ধারা থেকে প্রশ্ন হয় নিরাপত্তামূলক হেফাজত বলতে কি বোঝো? এই নিরাপত্তামূলক হেফাজতের কথা, এটা আবার সংশোধন আসছে যে আমরা শিশু আইন 2013-র 24 নং আইনের নিরাপত্তামূলক হেফাজতের যে সংজ্ঞা দেওয়া আছে সেটাই এখানে প্রযোজ্য হবে। কোনো নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখতে হলে কারাগারের বাইরে যে কোনো স্থানে সরকারে বা কোনো ব্যক্তির হেফাজতও রাখা যাবে। এটা হলো আমাদের 30 ধারার মূলত আলোচনা। না 30 না, এটা হলো 31 ধারা, নিরাপত্তামূলক হেফাজতের আলোচনা করা। 32 ধারা থেকে প্রশ্ন হইতে পারে মেডিকেল রিপোর্ট, অর্থাৎ এখানে অপরাধের শিকার ব্যক্তি বা অপরাধে অভিযুক্ত ব্যক্তি উভয়েরই মেডিকেল রিপোর্ট, অর্থাৎ মেডিকেল পরীক্ষা করতে হবে, এবং এটা যে কোনো সরকারি হাসপাতাল বা সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত অন্য কোনো সরকারি হাসপাতালে এই মেডিকেল পরীক্ষা করতে হবে, এবং এই ভিকটিম বা অপরাধী ব্যক্তিকে মেডিকেল রিপোর্টের জন্য যে হাসপাতালে নিয়ে যাবে সে ন্যূনতম সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা করবে এবং 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বাধ্য থাকবে। এটা হচ্ছে 32 ধারার আলোচনা। আর 32 ধারা এটা হলো একে হচ্ছে হলো দুইজনতা করতে হবে, 2 হচ্ছে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে। 3 যেটা বলছে যে এই ন্যূনতম সময় অর্থাৎ 72 ঘন্টার মধ্যে যদি কেউ রিপোর্ট না দেয় বা মেডিকেল পরীক্ষা করতে অনীহাতা প্রকাশ করে তাহলে ওই ডাক্তারের বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিবে। এটা ছিল 32 ধারা মোটামুটি আলোচনা। আর একটা ধারা পড়াবো 32-এর শ টাইপ এন্ড কড, ডিএনএ পরীক্ষা। এটা হচ্ছে ডিঅক্সাইড রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ। এটা প্রত্যেকটা ধর্ষণের মামলা বা যে মামলার ক্ষেত্রে এখানে যদি ট্রাইব্যুনাল মনে করে বা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে তাহলে ভিকটিম অথবা অপরাধের শিকার ব্যক্তি অথবা অপরাধে অভিযুক্ত ব্যক্তি উভয়েরই ডিএনএ পরীক্ষা করতে হবে। তাদের সম্মতি থাকুক বা না থাকুক, উভয়েরই সম্মতি থাকলেও হবে, না থাকলেও উভয়ের ডিএনএ পরীক্ষা করতে হবে। আর এই ডিএনএ পরীক্ষা যদি কোনো কারণে মামলা তদন্তকারী কর্মকর্তা করতে অনিচ্ছুক মনে করেন তাহলে এই বিষয়টা ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। আর এই ডিএনআই রিপোর্ট ন্যূনতম সময়ের মধ্যে ডিএনআই যে ল্যাব সিআইডি অফিস এরা রিপোর্ট প্রদান করবে। এই ছিল আমাদের 32-এর শ টাইপ এন্ড ক ধারা। এই ছিল মোটামুটি আমাদের আজকের এই নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। তাহলে আপনাদের এখন এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে আমি সেই বিষয়গুলো একটু যেহেতু সময়